ক্লাস 11 তোমাদের জন্য আমি উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো ক্লাসটা শুরু করেছি গতকাল থেকেই। তো তোমাদের দেখো আজকে সেকেন্ড ক্লাস, যারা দেখোনি ফার্স্ট পার্টটা তারা দেখে নিও। ক্যারেক্টারগুলোকে দিয়েছিলাম, একটুখানি ডিসকাস করেছিলাম। সাগর স্যার ইংলিশ স্টাডি ইউটিউব চ্যানেল দেখতে পারো, বা আমার ফেসবুক আইডিতে দেখতে পারো, সুসাগর দালাল সার্চ করলেই দেখতে পাবে। তো দেখো, আজকে যেটা বলবো যে ডেসডিমোনা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ব্রাবান্সিওর কন্যা। তো আমরা ক্যারেক্টারে দেখেছিলাম যে ওথেলোর সাথে তার বিয়ে হয়ে গেছে। তো কেমন করে হলো? তো ওথেলো ছিল একজন মূঢ় এবং সেনাপতি। তো এই ওথেলোর সাথে ব্রাবান্সিওর পরিবারে ব্রাবানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওথেলো যে সমস্ত যুদ্ধ করতে যেত, যুদ্ধ করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটতো তোমরা একটু নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। যেমন ব্যাটেল, BATTLE, ব্যাটেল মানে সেই যুদ্ধ বিষয়ক সমস্ত কথাবার্তা ব্রাবানকে এবং তার কন্যাকে বিস্তারিত বর্ণনা করত। সিজ, SIEGE মানে কি? অবরোধ। যুদ্ধের মধ্যে কেমন অবরোধ হতো সেটা নিয়ে ভালো করে ডিসকাশনস করে তাদেরকে খুব এক্সাইটমেন্ট করে গল্পটা শোনাতো। এনকাউন্টার্ড, অন্যের প্রতি কেমন করে আক্রমণ করতে হয় সেই গল্প শোনাতো। পেরিলস, মহাবিপদ, যত ধরনের যুদ্ধের বিপদগুলো, সেই বিপদগুলোকেও শোনাতো। ক্যাপটিভেটেড, CAPTIVATED, ক্যাপটিভেটেড মানে বন্দি, বন্দি দশা। কেমন করে সেনাবাহিনীর বন্দি দশার মধ্যে তাদের জীবন অতিবাহিত হতো সেটা শোনাতো। আর এসকেপ ফ্রম দ্য মাউথ অফ ক্যানন, বন্দুকের মুখ থেকে কেমন করে, কামানের মুখ থেকে কেমন করে পালিয়ে গিয়ে বাঁচত, সেই সমস্ত এক্সাইটিং গল্প শোনাতো। আর সোল্ড অ্যান্ড স্লেভ, কেমন করে বিক্রি হয়ে গিয়ে দাসত্ব গ্রহণ করত সৈন্যরা, যে কোনো যে কোনো দলেরই সৈন্য হোক না কেন, সেই সমস্ত যুদ্ধের মহা কঠিন কঠিন ইন্টারেস্টিং গল্প তাদেরকে বলে বেড়াতো। তো ব্রাবান না থাকলেও ব্রাবান কন্যা ডেসডিমোনা সেই সমস্ত গল্পের জন্য অপেক্ষা করতো কখন ওথেলো কোনো একটা যুদ্ধ জয় করে আসবে এবং তাকে গল্প শোনাবে। মাঝে মাঝে ক্যাসিও আম, যেতেন ব্রাবানদের বাড়িতে, কারণ ডেসডিমোনা ওথেলোর পর ক্যাসিওকে ভীষণ বিশ্বাস করতেন। এবং ক্যাসিওর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক ম্যাটার ছিল, ক্যাসিওরও খুব অ্যাট্রাকটিভ ম্যানার ছিল, যে যে কোনো, ও খুব ভালো বাকপটু ছিল, ভালো কথা বলতে পারতো এবং যে কোনোভাবেই কাউকে অ্যাট্রাকশনস করতে পারতো। তাই ওর মধ্যে এই গুণাবলীটা ছিল, তাই ক্যাসিও ডেসডিমোনার বাড়িতে যাতায়াত করতে পারতো। এদিকে রডারিগো, ইয়াগো এবং আরও যে সমস্ত সম্ভ্রান্ত মানুষেরা, তারা প্রায় ব্রাবানকে আম, অনেকটাভাবেই তারা সাবধান বাণী করতেন যে ওথেলোর স্বভাব এবং ডেসডিমোনার স্বভাব খুব একটা ভালো ঠেকছে না, একটু নজর রেখো ব্রাবান। তো ব্রাবান বলছে, আমার মেয়ে আমার আমার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কখনো এমন কোনো কাজ করবে না যাতে আমার মাথা হেট হয়। তো এমতাবস্থায়, মানে এই পরিস্থিতিতে বারংবার ইয়াগো, রডারিগো এরা বলার পরেও কখনোই কর্ণপাত করেননি ব্রাবান। হঠাৎ করে এরই মাঝে, এই গল্প বলার মাঝেই কোনো এক সময় ডেসডিমোনা তো আম, অনেক গল্প শুনতেন উইথ র্যাপ্ট অ্যাটেনশনস, মনোযোগ সহকারে। তো হঠাৎ করেই ডেসডিমোনার কখনো তাকে একবার ভালো লেগে যায় এবং সি এক্সপ্রেসেস হার লাভ, তার ভালোবাসাটা তাকে প্রকাশ করে। অ্যান্ড গেইনড হি কনসেন্ট অফ ম্যারি, এবং ওথেলোর থেকে বিবাহের যে উনি যে ভালোবাসার প্রস্তাবটা দিয়েছেন, আহ, বিবাহের সম্মতিও পেয়ে যায়। ওথেলো আর দেরি করে না, তার ভালোবাসাটা গ্রহণ করে এবং কোনো একদিন দে প্রাইভেটলি ম্যারি। তাই তো, তারা একদিন তারা কি করে, দে ম্যারি প্রাইভেটলি, তারা বিবাহ করে ফেলে। তো এই এই পরিস্থিতিতে ইয়াগো রয়েছে, আরও যারা ডেসডিমোনার আম, খুব আশেপাশের মানুষ ছিল, যারা ডেসডিমোনাকে খুব মনে প্রাণে চাইতো বিবাহের জন্য, তারা এই ব্যাপারটা আগেই জেনে যায়, আগে ভাগেই জেনে যায় এবং হঠাৎ করে ব্রাবানকে ডাকতে থাকে, ব্রাবান, ব্রাবান বেরিয়ে এসো, তোমার মেয়ে কোথায়? সেই মুহূর্তে ব্রাবান বেরিয়ে আসে। আরে তোমরা চিৎকার করছো কেন? আমার মেয়ে আবার কোথায় থাকবে? আমার মেয়ে বাড়িতেই থাকবে।
দেখো একবার রুমগুলো ভালো করে। এনারাই দিক থেকে বলছেন। ব্রাবান তো সমস্ত রুম ভালো করে কক্ষগুলো খুঁজছেন। কক্ষগুলো খোঁজার পর যখন দেখছেন মেয়ে কোথাও নেই, ব্রাবান ভীষণ রকম ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং ইয়াগো এবং ক্যাসিও এদের সাথে ব্রাবান কি করে না একটা মশাল জেলে, এটা রাত্রে হয়েছিল তখন কি করে না বেরিয়ে পড়ে মেয়েকে খুঁজতে। যখন চারিদিক খোঁজার পর জানতে পারে যে ক্যাসিও প্রাইভেটলি বিয়ে করে নিয়েছে তার কন্যাকে ডেসডিমোনাকে, সরি ক্যাসিও নয়, ওথেলো প্রাইভেটলি বিয়ে করে নিয়েছে তার কন্যাকে। তখন কি হয় না তার প্রচণ্ড রাগ হয়, স্বাভাবিক ব্যাপার। আর মুরকে সে তো কোনোভাবেই মানবে না। তো পরের দিনে কি হয় না সে ডিউকের কাছে তার নামে কমপ্লেন করে এবং গিয়ে বলে আমার মেয়েকে উইথক্রাফট টু সিডিউস ডেসডিমোনা, যে আমার মেয়েকে জাদুবিদ্যা করেছে, জাদুবিদ্যার মাধ্যমে আমার মেয়েকে বিয়ে করে নিয়েছে, আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছে। সেই সময় যখন এই সমস্ত কথা চলছে তখন ডিউক কী করলো না ওথেলোকে ডেকে পাঠালো। আর ওথেলোকে যখন ডেকে পাঠায়, ওথেলো কী করলো সমস্ত কিছুটা ইন ডিফেন্স ওথেলো ন্যারেট দ্য সিম্পল স্টোরি অফ লাভ। তো ব্রাবানের এই কথার বিরুদ্ধে ডিফেন্স করে, মানে বিরুদ্ধে তার এগেনস্টে কথা বলতে গিয়ে তিনি সিম্পলভাবে তার লাভ স্টোরিটা বলতে থাকে। আর ডেসডিমোনা এগ্রিড উইথ হিম, ডেসডিমোনা তাকে কি করলো সম্মতি দিয়ে দিল যে হ্যাঁ সবটাই ঠিক, এই বিয়েটা আমাকে জোর করেও নিয়ে এসে করেনি, আমিও রাজি ছিলাম এবং আমি ওথেলোকে ভালোবাসি, তাই আমরা দুজনে বিয়ে করেছি। যখন এই কথাটা ডিউকের সামনে ডেসডিমোনা এগ্রিড করে দিল, তার পরক্ষণে কী হলো না ডিউক তো ব্রাবানকে বলল যে এই বিয়েতে তাকে মত দিতেই হবে, কারণ এটা এদের দুজনের সম্মতির বিয়ে, এখানে আমার কিছুই করার নেই। ঠিক এই সময় যখন তার বিচার চলছে, টার্কস হ্যাড সেট সেল এ ফ্লিট টুয়ার্ড সাইপ্রাস। তুরস্করা তারা কি করেছে, সাইপ্রাস দ্বীপপুঞ্জে তাদের রণতরী নিয়ে আক্রমণ করেছে, সাইপ্রাস দ্বীপপুঞ্জ অ্যাটাক করেছে সেটাকে দখল করার জন্য। যখন অ্যাটাক করেছে তখন কি হয়েছে না সেই মুহূর্তে একদম একটাই যার নাম মনে পড়ে সেটা ওথেলো, এবং ওথেলোকে প্রস্তুত হতে বলে ডিউক যে তাদের দেশকে বাঁচাতে হবে। তো সেই মুহূর্তে ওথেলো প্রস্তুত এবং ব্রাবান বাধ্য হয় মুরকে জামাই হিসাবে মেনে নিতে, এবং এই পরিস্থিতিতে তার কন্যা ব্রাবানের সাথে যাবে না, সে যুদ্ধের সামিল হতে হবে ওথেলোর সাথে, সে ওথেলোর সাথে যুদ্ধ প্রাঙ্গণেই যাবে। যখন ওথেলোর সাথে যুদ্ধ প্রাঙ্গণে যাচ্ছেন তখন হঠাৎ করে যখন যাচ্ছে তখন শুনতে পায় ওরা মানে যখন যুদ্ধের ওই সাইপ্রাস দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যায়, যাওয়ার সময় তারা শুনে নেয়, মানে সেখানে গিয়েই দেখে যে একটা ভায়োলেন্ট স্টর্ম হ্যাড ডিমলিশড টার্কস, তুরস্ককে একটা বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। সবাই শেষ, মানে কেউ মারা গেছে, কেউ ছন্ন ছিটে হয়ে বেরিয়ে গেছে, কেউ কিচ্ছু নেই। মানে পুরো দলটাকে আর ওথেলোকে মারতে হয়নি, তারা যুদ্ধটাই হলো না, কি হলো না প্রচণ্ড ঝড়টা এসে পুরো তুরস্ককে লণ্ডভণ্ড করে দিল। এই বিনা যুদ্ধে ওথেলোর জয়লাভ হলো। এটা একটা বিরাট একটা আনন্দের বিষয় যে বিনা যুদ্ধে ওথেলোর জয়লাভ। যখন বিনা যুদ্ধে ওথেলোর জয়লাভ, তখন একটা গ্র্যান্ড পার্টি হবে। ওথেলো এটা জানিয়ে দিল যে একটা গ্র্যান্ড পার্টি হবে, আমার মহা আনন্দ, আমি জয়লাভ করেছি, বিনা যুদ্ধে জয়লাভ করেছি, আজ আমার বিয়েও হয়েছে, একটা মহা আনন্দ হবে। এবং তার প্রিয় বন্ধু ক্যাসিওকে সে জেনারেল পদে উন্নীত করে দেয়, যে ক্যাসিও তুমি জেনারেল। কারণ এদিকে যেহেতু ক্যাসিও তার স্ত্রী ডেসডিমোনার খুব কাছের ছিল এবং তার খুব কাছের বন্ধুও ছিল নিজেরও, আর ক্যাসিও ছিল ফ্লোরেন্টাইন, মানে ফ্লোরেন্সীয় একজন মানুষ, আর এবং সোলজার ছিলেন তিনি একজন, ওথেলোর প্রিয় বন্ধু ছিলেন। আর তার স্বভাবটা ছিল, আমি তো বলেইছি যে সবাইকে অ্যাট্রাকশনস করে দেওয়া, যে কোনো কাউকে তার তার কথায় মোহিত করে দেওয়া, বাকপটুতে সে এলোকুয়েন্ট ছিল, এলোকুয়েন্ট এই এলোকিউইএনটি মানে বাকপটু, যার যার যে কথা বলতে খুব ভালোবাসে তাকে এলোকুয়েন্ট বলা হয়। তো খুব ভালো কথা বলতে পারতো সেই ক্যাসিওকে লেফটেন্যান্ট মানে জেনারেল পদে উন্নীত করে। এইটা
ইয়াগো কী করতো, স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি। মানুষের, আর ইয়াগোর গুণটা ছিল মানুষের মনটাকে খুব ভালো করে পড়ে নিতে পারতো, খুব ভালো করে মানুষের মন পড়তে পারতো। তো এই পরিস্থিতিতে যখন সে ভালো করে মন পড়ছে, যখন পড়ে নিয়েছে এবং বুঝে গেছে যে ক্যাসিওকে জেনারেল করে দিয়েছে, ইয়াগো ছিল ক্যাসিওর আগেই অনেক দক্ষ মানুষ, অনেক অভিজ্ঞতা তার ছিল, কিন্তু ক্যাসিওকে তাকে না জেনারেল পদ দিয়ে ইয়াগোকে করে দিয়েছে। তখন এখান থেকেই গল্পের মোড় নিল। ইয়াগো এই গল্পের ভিলেনের জায়গাটা নিয়ে নিল। তার মধ্যে এখন তিনটি ব্যাপার, যে একটা কালো আফ্রিকান মূঢ়, যে কিনা এই রকম একটা সম্ভ্রান্ত সেনেট আইন প্রণেতার জামাই, এত সুন্দরী তার স্ত্রী, কখনোই হতে পারে না। দ্বিতীয়ত ক্যাসিও, যেটা কিনা তার পরের স্থান, সে জেনারেল, তাহলে আমি কিনা তারও নিচের পদোন্নতি। আর এই দিকে ওথেলো, উনি নিজের মতো করেন সব পাচ্ছেন। এই চিন্তা ভাবনার ফলে ইয়াগো নিজেকে ঠিক রাখতে পারেনি। যখন ঠিক রাখতে পারেনি আর একটা সুযোগ সে পেয়ে যায়, ওথেলো কি হয়, ওথেলো ক্যাসিওকে সমস্ত দায়িত্ব দেয়। আজকে রাতের যে গ্র্যান্ড ফিস্টের যে ভোজ হবে, সেই ভোজের সমস্ত দায়িত্ব কাকে দেওয়া হয় না, ক্যাসিওকে দিয়ে দেয়। ক্যাসিওকে ওথেলো দেয় এবং বলে, তোমাকে আমি খুবই বিশ্বাস করি, তুমি আজকের ভোজের দায়িত্বটা পুরোপুরি নাও। তুমি দায়িত্ব মিন্স আজকে যাতে কোনো সৈন্যরা যাতে কোনো সমস্যা না করে, তারা যাতে কোনো মদ্যপান করে গণ্ডগোল না করে, এবং তারা যেন সবাই ঠিকঠাক থাকে। ক্যাসিও যেহেতু ওথেলোর থেকে এই ব্যাপারটা পেয়েছে যে আমাকে এত গুরু দায়িত্ব দিয়েছেন, তাই জন্য ক্যাসিও কী করেছেন, সেই কথাটার মান্যতার জন্য প্রাণপণ চেষ্টা করেন। এদিকে ইয়াগো সেই সুযোগে যখন গ্র্যান্ড ফিস্ট চলছে, ইয়াগো কী করেছে, ক্যাসিওর কাছে গেছে, গিয়ে তাকে প্রচণ্ডভাবে এই আনন্দের আমোদ প্রমোদের জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে মদ্যপান করানোর চেষ্টা করে। তখন কি হয় না, ক্যাসিও কিছুতেই সেই মদ্যপান করতে না চাইলেও তাকে বুঝিয়ে বাঝিয়ে ক্যাসিওকে মদ্যপান করায়, এবং মদ্যপান করানোর পরেই তাকে উস্কাতে থাকে বিভিন্নভাবে, এবং ক্যাসিও কী করে, ডেসডিমোনার নামে প্রচণ্ড প্রশংসা করতে থাকে, ডেসডিমোনার নামে। এবং এরপরেই ওই সৈন্যদের মধ্যেই কারো একসঙ্গে ঝামেলায় জড়িয়ে দেয়। যখন ঝামেলাটায় নেশাগ্রস্ত অবস্থায় অনেকাংশেই বেড়ে যায়, তখন কি হয় না, ইয়াগো চক্রান্ত করে নিজে ঝামেলাটা বাঁধিয়ে দিয়ে, ওখানে একটা নিয়ম ছিল যে খুব বড় কোনো যদি যুদ্ধ বা শত্রু সেনারা আক্রমণ করে, একটা বিপদ ঘণ্টা বাজানো হয়। তখন ও সাইরেনটা বাজিয়ে ওথেলোকে অ্যালার্ট করে ডাকতে চায় যে একটা বিপদ হয়ে গেছে বা বড় কোনো ঘটনা ঘটে গেছে। তো সাইরেনটা বাজিয়ে দেয়, ওথেলো আসে। ওথেলো এসে ক্যাসিওকে মদ্যপান অবস্থায় দেখে, এবং মদ্যপান অবস্থায় দেখার পরে ক্যাসিওকে সব ব্যাপারটা জিজ্ঞেস করে এবং ভাবে, এবং তাকে বলতে চায় যে আমি তোমাকে এত বিশ্বস্ত করে তোমাকে এত বড় একটা দায়িত্ব দিলাম ক্যাসিও, তুমি কি করলে, তুমি আমার সেই দায়িত্বটাকে ভঙ্গ করে দিলে, তুমি আমার কথার মর্যাদা রাখলে না। তো এই অবস্থায় ক্যাসিও তো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও তার অনেকটাই জ্ঞান সুলভ মনোভাবের মধ্যেই ছিল সে। তখন কি হয় না, ওথেলো রাগের মধ্যেই ক্যাসিওর জেনারেল পদটা কেড়ে নেয়। ওই রাতেই জেনারেল পদ আর নেই ক্যাসিওর। জেনারেল পদটা যখন কেড়ে নিল, তখন ক্যাসিওর একদম মাথার ওপর আকাশ ভেঙে পড়লো যে কি হবে, আমার জেনারেল পদ কেড়ে নিয়েছে, কি হবে, আমি তো করতে চাইনি এরকম। আর ইয়াগো মনে মনে একটা বিশাল উৎফুল্ল, মানে যেন একটা মনে হচ্ছে যে একটা চক্রান্তের একটা হিস্সা সে নিয়ে নিয়েছে, একটা বদলা সে নিয়ে নিয়েছে। এইভাবে এখন ক্যাসিওর পদটা জেনারেল থেকে চলে গেল। এখনও পর্যন্ত ওথেলো ও শত্রু হিসাবে রইল, ইয়াগোর শত্রু হিসাবে রইল। এরপর যে লাস্ট এপিসোডটা আছে, সেই এপিসোডে একটা ভয়ানক কাণ্ড ঘটতে চলেছে। কি ঘটতে পারে, ইয়াগোর চক্রান্তের জাল হতে চলেছে, সেইটা আমি নেক্সট ক্লাসে বলবো। আমি কেন অল্প অল্প পড়াচ্ছি মনে থাকবে না, তোমরা কিছু কিছু জিনিস নোট ডাউন করো। আর যেটা কিছু বুঝতে পারবে না আমাকে প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি সেটা নিয়ে ডিসকাশনস করে দেবো। যদি কিছু বলার থাকে
আর এই ছিল সেকেন্ড পার্টের মিডিল অংশটা। এরপরে ভয়ানক ইয়াগোর চক্রান্তের জাল এবং তার ফলস্বরূপ এর পরিসমাপ্তি, মানে সমাপ্তিটা কিভাবে হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ার কেমন করে সমাপ্তি ঘটালো, সেটাই দেখার। থ্যাংক ইউ। যারা 11-এ পড়ছো, দেখো আমি যেভাবে ক্লাস করছি তোমরা কোশ্চেন অ্যান্সারও পারবে, আর আমি টুকটাক কোশ্চেন অ্যান্সারও আলোচনা করে দেবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। ভালো লাগলে সাপোর্ট করো। আর আমার চ্যানেলটাকে তোমরা যদি মনে হয়, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমরা কিছু করতে পারছো, তাহলে আমাকে সাপোর্ট করো এবং পড়াশোনাটা মন দিয়ে করো। থ্যাংক ইউ।